নমস্কার, শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্ক নিবেদিত চিঠির পাতায় মনের খাতায় লেটার বক্স অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শম্পা চট্টোপাধ্যায়। আজ আমাদের মধ্যে আমরা স্টুডিওতে পেয়ে গেছি 2025 জানুয়ারির সেরা পত্রকার সত্যব্রত দত্ত গড়িয়া থেকে নিয়ে এসছেন। আসুন পরিচয় করে নেওয়া যাক। নমস্কার। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। হ্যাঁ ম্যাডাম, নমস্কার। শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্কের সঙ্গে যারা সংশ্লিষ্ট প্রত্যেককে আমার সশ্রদ্ধ নমস্কার এবং শুভেচ্ছা জানাই। সত্যব্রত বাবু 2025 জানুয়ারি নবাগত এই বিষয়ে চিঠি লিখে সেরা হয়েছিলেন। আসুন জেনে নিয়ে ওনার অনুভূতিটা। আচ্ছা সত্যব্রত বাবু, আপনি যখন মুঠোফোনে আপনার বার্তাটা পেলেন বেতারবাণী থেকে যে আপনি জানুয়ারি 2025-এর সেরা পত্র লেখক হয়েছেন, তো আপনার সেই সাময়িক একটা যে ভালো লাগার একটা মুহূর্ত, সেটা কি রকম ছিল যদি ভাগ করে নেন? আমি যখন এটা দেখলাম ওই খবরটা, তখন সেটা উনি রাত্রে পাঠিয়েছেন, আমি পরদিন শরীরটা খারাপ ছিল, আমি এটা আগে শুয়ে পড়েছিলাম। পরদিন সকালে মোবাইলটা খুলেই দেখি এটা খবরটা, ওটা দেখার পর সকালেই দেখলাম, প্রথম খুলেই দেখি ওই খবরটা, দেখে তো আমার শরীরটা অনেকখানি ভালো হয়ে গেল। তখনই এর চেয়ে বড় অনুভূতি কি বলবো আর, সেটাই খুব ভালো লেগেছে, খুব ভালো লাগলো। তখন ভালো লাগলো যেরকম একটা আমন্ত্রণ পেয়েছি এবং সেরা হওয়া একটা মাসের চিঠিতে, এবং এটাই হচ্ছে আমার প্রথম। আমি চিঠি যখন থেকে শুরু হয়েছে চিঠি পাতায় মনের খাতায় আমি চিঠি লিখে যাচ্ছি, কিন্তু এইটাই হচ্ছে আমার প্রথম আমি আমন্ত্রণ পেলাম সেরা পত্রকার হিসেবে। আচ্ছা, আর এই যে চিঠি লেখালেখি শুরু কবে থেকে, মানে কারুর কে আপনাকে অনুপ্রেরণা দিল চিঠি লেখার ব্যাপারে? এই যে চিঠি লেখা যে সাহিত্য, সেটা অনুপ্রেরণা দিয়েছে আমাকে আকাশবাণী। আচ্ছা, প্রাত্যহিক অনুষ্ঠান আমি শুনতাম আগে, যদিও ভালো করে শুনতে পারতাম না। প্রাত্যহিকের অনুষ্ঠান শুনতেন? হ্যাঁ শুনতাম, তখন চাকরি করার সময় শুনতাম, কিন্তু তখন লেখালেখি চিন্তা করিনি। তখন মানে মোটামুটি মানে এখানে 3 বছর, ওখানে 2 বছর ঘুরে ঘুরে বেড়াতাম। তো তারপরে রিটায়ারমেন্টের পরে 2011 সালে তখন আমি প্রথম চিঠি লিখি প্রাত্যহিকীতে, এবং দেখলাম যে আমার চিঠিটা প্রথমটাই পড়া হলো। তারপরে আবার 1 বছর পরে সেরা পত্রকার হলাম। তখন একটা মনে একটা ভরসা হলো যে আমি চিঠি লিখতে পারি, তাহলে হয়তো তার থেকে অনুপ্রেরণা পেয়েছি আমি আর কি। আর এই যে লেখালেখি, চিঠি লেখা ছাড়াও বেতারবাণীতে কি এই প্রথম আপনার, মানে শুধুমাত্র আপনি বেতারবাণীতে আমাদের লেটার বক্সেই লেখেন নাকি আরো? না, বেতারবাণীতে অনুগল্প, যেটা প্রতিযোগিতায় 50 শব্দ অনুগল্প, এনারা খুব কঠোর। এনারা আকাশবাণী 70 শব্দ করেছে, এনারা 50 শব্দ রেখেছেন। সেই 50 শব্দ অনুগল্প লিখেছি, এবং তাতে পরপর 2 বছর আমি সেরা হয়েছিলাম। অভিনন্দন, অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আর এছাড়া কি কি ধরনের লেখালেখি আপনি করে থাকেন? লেখালেখি এমনি আমি ছোট গল্প, কবিতা প্রচুর আছে, অনেক বিভিন্ন পত্রপত্রিকায়, বীরভূমে কয়েকটা পত্রিকায়, কলকাতায় কয়েকটা পত্রিকায় প্রবন্ধ, কবিতা এবং গল্প প্রকাশ পায়। এর প্রতি মানে নিয়মিতই প্রকাশ পায়। আর আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি, সুযোগ পেলে ভ্রমণে চলে যাই, ভ্রমণ কাহিনী লিখেছি। আচ্ছা, আপনার কোনো বই আছে? একটা বই আছে, সেটা হচ্ছে ওটা হচ্ছে চারধাম গিয়েছিলাম, প্রথম বেড়াতে গেছিলাম চাকরি জীবনে, এবং প্রথম আমার যৌবন অবস্থায় আর কি, ধরুন 28 বছর বয়সে, সেটা নিয়ে আমি একটা বই লিখেছি, স্মৃতিসুধে চারধাম। আর এই রিসেন্টলি আমি মানে কিছুদিন আগে দুবাই এবং মধ্যপ্রদেশ ঘুরে এসেছি, ওগুলো লেখা চলছে এখন আর কি। খুব ভালো। মানে এখন কি আপনি কি ধরনের কি কাজ করতেন, জীবিকার সাথে যুক্ত? আমি কলেজ থেকে পাস করার পরে আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি পেয়েছিলাম, এবং প্রথম রামপুরহাট ব্রাঞ্চে পোস্টিং হয়। তারপরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে করতে এখন শেষে কলকাতা হেড অফিস থেকে আমি মানে চিফ ম্যানেজার হিসেবে রিটায়ার করি। মানে আপনার জীবনের এখন অবসরকালের যে বন্ধু, সেটা হচ্ছে লেখালেখি। হ্যাঁ, এখন তাই। আর ঘোরাঘুরি সূত্রে অনেক অভিজ্ঞতা তো আগেই হয়েছে। হ্যাঁ, ঘোরাঘুরি, চাকরি জীবিকা সূত্রে এদিক ওদিক করাতে আপনি যে ঘুরেছেন, তাহলে সেগুলো তো চিঠির ক্ষেত্রে বা গল্পে আপনার কাজে দেয়। হ্যাঁ, সেগুলো বিভিন্ন অনেক অনুগল্পে, অনেক লেখাতে সেই বিভিন্ন আমার যে ঘোরাঘুরি অভিজ্ঞতাগুলো গল্প আকারে, প্রবন্ধ আকারে বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে, এবং আমি লিখেও রাখি ওগুলো, ভালো লাগে ওগুলো। আর বছর 1.5 আগে আমার মানে স্ত্রী বিয়োগ হয়, চুনি চলে যান। তারপর তো আমি এখন পুরো একাই হয়ে গেছি, এবং এখন এটাই আমার একমাত্র এই লেখালেখি, কথা বলার সঙ্গী। এখন লেখালেখি আমার বই,
পত্রপত্রিকায় হয়েছে কথা বলার সঙ্গে আমার এখন। মনের যা কথা তার সাথে কাগজে কলমেই হয়। আর আমাদের বেতার বাণীতে যে নির্বাচিত বিষয়গুলো লেটার বক্সে প্রতি মাসে দেওয়া হয়, তো এগুলো কেমন লাগে? খুব সুন্দর, এত সুন্দর, মানে চিন্তার খোরা জোগায়। এবার যেমন দিচ্ছেন একটা বকুলমালা, কিশোর বান্না ছেলেবেলা বকুলমালা দিয়েছেন, যেটা বকুলমালা, এই যে কি সুন্দর, মানে চিন্তাটা আসে কোত্থেকে? তবে উল না ফুল, উলের সঙ্গে ফুলকে কি করে মেলাবো, মানে এই চিন্তাগুলো আসে। কিন্তু এইগুলো থেকে আমরা দেখছি চিন্তা করে এর থেকে তো একটা লেখা বেরিয়ে আসছে একটা, মানে এটাই তো মানে একটা যে ইনোভেটিভ আইডিয়া এবং কারণ মনে একটা সৃজনশীল চিন্তা ভাবনা, এটা তো বেতার বাণী করে দিচ্ছে তো আমাদের মধ্যে। মানে চিঠি একটা মনে হয় এমন একটা মাধ্যম, যে কোনো লেখালেখি, যে আমাদের মনের ছবিটা চিঠির পাতায় বা যে কোনো লেখার মধ্যে ছবিটা ফুটে ওঠে। আর চিঠি তো এমন একটা জিনিস, যে সুপ্ত ভাবনা আর সুপ্ত কোনো স্মৃতি থাকলে, আর নির্বাচিত কোনো বিষয় যদি তার সাথে দেওয়া, মানে কোন নির্বাচিত বিষয় পেলে আমরা অটোমেটিক মানে একটা লেখা ক্যানভাস ফুটে ওঠে। তাই না? ঠিক ঠিক, একদম একদম। মানে তার মধ্যে কি হচ্ছে, ওনারা একটা চিন্তা ঢুকিয়ে দিচ্ছেন, এরপর লিখতে হবে, তখন কি আমি ভিতর থেকে সেটাকে বের করতে পারছি। এই যে খুঁড়ে বের করা, অন্তর থেকে খুঁড়ে বের করা, মানে ভুলে গেছেন হয়তো, কিন্তু নির্বাচিত বিষয় যখন হাতে পেলেন, তখন সেই ভাবনাটা একটা ছবির আকারে সামনে, নিজ জীবনের সঙ্গে মিলে গেল কিছু একটা ঘটনা, তখন সেটা বলে দিলাম। এটা হচ্ছে মানে খুঁজে বের করা, এই অন্বেষণ, এই কাজটা বিরাট কাজ করছেন আকাশবাণী, মানে বেতার বাণী। আর এই লেখালেখি, চিঠি লেখা, গল্প, কবিতা, প্রবন্ধ লেখার বাইরে আর কি করেন? বাইরে আর আমি আর এটাই করি। আর ভ্রমণ, যেটা জায়গাটা ভ্রমণ, হ্যাঁ ভ্রমণটা আমার 5 টাইম ভ্রমণ, যখন সুযোগ পাই তখনই বেরিয়ে চলে যাই, এই আর কি। কখনো একা, কখনো আবার দলের সঙ্গে, যখন যা সুযোগ পাই চলে যাই। আচ্ছা, এই যে বললেন, আমরা এই যে বললেন লেখেন আপনি, আমরা কিন্তু শুনবো আপনার লেখা গল্প, অনুগল্প বা কবিতা একটা। এখন কয়েকটা প্রশ্ন করে নি, আগে কয়েকটা কথা মানে জেনে নি, আপনারাও সমৃদ্ধ হতে চাই আপনার সঙ্গে আলাপচারিতা। চিঠি লেখা একটা শিল্প, বড় শিল্প, বা একটা পত্র সাহিত্য একটা সাহিত্যের বড় অংশ, আমরা জানি। তো আপনি তো এত ভালো চিঠি লেখেন, তো আপনার চারপাশে যারা রয়েছে তাদের মধ্যে আপনি কাউকে উৎসাহিত করতে পেরেছেন, মানে উত্তরসূরি কাউকে তৈরি করতে পেরেছেন চিঠি লেখার পত্র সাহিত্যিক হিসেবে? আমার ছোট বোন, তার বীরভূমে একটা প্রত্যন্ত জায়গাতে বিয়ে হয়েছে, এবং তাকে আমি, ও ছোট থেকে একটু মানে সবসময় আমার ভক্ত ছিল আর কি। তো তাকে আমি বলেছিলাম যে তুই এক কাজ কর না, তুই তো, আমি চিঠি লিখছি, তুই লেখ না। রেডিও জংশনে এখন নিয়মিত লেখে, কয়েকবার ওখানে প্রথম হয়েছে। আর ও এখন আকাশবাণী কলকাতায় যে অনুগল্প আসর যেটা হয়, যেটা FM এতে, বা এখন গীতাঞ্জলিতে, ওতে এখন গল্প লেখে। ওর গল্প প্রায় প্রতি মাসেই পড়া হয় এখন। এই কাজটা করতে পেরেছি, অনেক বড় কাজ। কিন্তু যখন আমাদের লেটার বক্স বিলুপ্ত, পোস্ট কার্ড বিলুপ্ত, আত্মীয় স্বজনের মধ্যে চিঠি লেনদেন বন্ধ হয়ে গেছে, তখন মানে চিঠি যে আরেকজনকে লিখতে আপনি উৎসাহিত করেছেন, সত্যি একটা বড় কাজ করতে পেরেছেন। আচ্ছা, এবার একটা কিন্তু যে অনুগল্প শোনার, হ্যাঁ ঠিক আছে, আমি একটা ছোট অনুগল্প পড়ছি। আপনার একটা আছে এবছর, তো আমাকে এখন তো এই মাসটা মানে চলছে, তো নারী সপ্তাহ, নারী মাস চলছে, মার্চ মাসটা, অবশ্যই তাদেরকে নিয়ে একটা লিখেছি গল্প, যে নারীরা আমাদের সমাজে কতখানি উঁচু জায়গাতে বসে আছেন, সেটা নিয়েই লিখছি আর কি। লিখেছি এটা অনুগল্প, ছোট্ট অনুগল্প একটা। নাম নিয়েছে স্বীকৃতি। মালতীর দিন শুরু হয় রাত 3টায়। ভোর 4:30-এর মধ্যে গরম গরম ভাত খেয়ে তার স্বামী মদন প্রথমে মেশিন ভ্যানে, পরে লোকাল ট্রেনে কলকাতা যায় রাজমিস্ত্রির যোগানদারের কাজ করতে। গ্যাস ওভেনে ভাত চাপিয়ে ঘরদোর উঠোন সব ঝাঁট দেওয়া হয়ে যায়। গোয়াল থেকে গরু ছাগল বের করে বাইরে বেঁধে উঠোন সমেত ঘরদোর নিকানোর পর ছেলে আর মেয়েটিকে তৈরি করে স্কুলে পাঠানো। গোয়াল থেকে গোবর বের করে ঘুঁটে দিয়েই ছুট বাদার নদীতে মাছ কাঁকড়ার সন্ধানে। বাড়ি ফিরতে দুপুর পার। স্কুল থেকে ফিরে বাচ্চা দুটো খিদের জ্বালায় হাঁ হাঁ করে। 3 জনে মিলে ভাতের হাঁড়ি নিঃশেষ করে একটু শুতে না শুতেই বিকেল। ধর্মরিয়ে উঠেই গরু ছাগলের জন্য ঘাস পাতা জোগাড় করা। চোলাই ভক্ত মদন সর্বগ্রাসী খিদে নিয়ে রাতে ফিরে এসে মালতীর ভাগের ভাতটুকু প্রায় শেষ করে ফেলে প্রায় দিনই, এবং তারপরে একেবারে বিছানায়। আধ ঘন্টা ধরে পতিদেবের হাতে পায়ে তেল মালিশ করতে হয় তার ঘুমের আগে। এইভাবে সংসার চলে না। পঞ্চায়েত বাবুদের হাতে পায়ে ধরে কিছু সরকারি অনুদানের ব্যবস্থা করেছে মালতী। এই জন্য ব্যাংকে তাদের দুজনের নামে বই খুলতে হবে।
অনেক সাদাসাদির পর মদনকে রাজি করানো গেল ব্যাংকে যেতে। ব্যাংকে তাকে জিজ্ঞেস করা হলো, পেশা কি? রাজমিস্ত্রি, নাম সই করো। মদনের দীপ্ত জবাব, আমার টিপছাপ। মালতীকে দেখিয়ে বলা হলো, ওনার পেশা? মদনের খিলখিল হাসি, ও কিছুই করে না, একেবারে লবডঙ্কা। হিসেব খোলার আবেদনপত্রে নিজের শৈশবও শেষ করে মালতী একটু হাসল। এত বছরের অনুগত সাথীর সম্বন্ধে স্বামীকে অসাধারণ স্বীকৃতি। সেই এই স্বীকৃতি, কি অসাধারণ একটা ছোট অনুগল্পের মধ্যে একদম একটা পুরো সমাজকে তুলে ধরলেন। এটা কিন্তু কখনো আড়ালে কখনো সামনে আমাদের এসেই যায়, যে স্বামীর হেনস্থা। এই যে মেয়েটি যে সকাল থেকে কি পরিশ্রম করছে, কিন্তু বলছিল অবরঙ্কা, সে তার কোনো কাজ সে কিছু করে না। সংসার সামলানোটাই তো বড় একটা ব্যাপার, তারপরে ঘর সামলে বাইরেটা সামলানো, সেখানে পুরুষের চোখে ছোট দেখাটা কিছু কিছু পুরুষ, সবাই কিন্তু নয় আবার। তাহলে এত সুন্দর কলম আপনার হাত দিয়ে, মানে এত সুন্দর লেখা উঠতো না। অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা গল্প আমরা শুনলাম সত্যব্রত বাবুর কাছ থেকে। আমরা অসাধারণ একটা গল্প এতক্ষণ শুনছিলাম। এবার আমরা চলে যাব সেই পর্বে যার জন্য আমরা এতক্ষণ মানে শুরু থেকে অনুষ্ঠানের প্রতীক্ষায় আছি। আমরা বিজয়ী সম্মাননা জানুয়ারি 2025-এ তুলে দেব সত্যব্রতদার হাতে। উত্তরীয়। নমস্কার। কলম শুভেচ্ছা থাকলো। আরো অনেক অনেক ভালো ভালো চিঠি আমাদের দপ্তরে লেটার বক্সে পাঠান, গল্প আসরে পাঠান। আমি সম্মাননায় অভিভূত এবং কৃতজ্ঞ। আপনারা আমাকে ডেকে পাঠিয়েছেন, এটা আমার কাছে বিরাট প্রাপ্তি, এটা একটা বিরাট উপহার আমার কাছে। আমরাও যেন সমৃদ্ধ হয়ে আপনার লেখায় চিঠিতে। সবাইকে নমস্কার জানাই, সবাই ভালো থাকবেন। নমস্কার। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। নমস্কার।